শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। বিকৃত যৌনাচারের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে রাজধানীর কলাবাগানে মৃত্যু হয়েছে O-লেভেল পড়ুয়া শিক্ষার্থীর। ময়নাতদন্তে এমন প্রমাণ পেয়েছেন চিকিৎসকরা। এদিকে একই শিক্ষা প্রতিষ্ঠানে A-লেভেল পড়ুয়া অভিযুক্ত তানভীর ইফতেখার দিহান আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বলেছেন ধর্ষণের পর হত্যা করেছেন তিনি নিজেই। শুক্রবার বিকালে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ জানান, নিহতের শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মামলার এজাহারে ভুক্তভোগীর বয়স 19 লেখা হলেও তার বাবার দাবি বয়স 17 বছর। তাই শারীরিক গঠন, দাঁতের সংখ্যা ও DNA টেস্টের পরেই মৃতের বয়স নিয়ে বিভ্রান্তি নিরসন হবে বলে জানান ডাক্তার সোহেল মাহমুদ। এদিকে ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেফতার দিহান CMM আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে চাইলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এদিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় শিক্ষার্থীর কথিত বন্ধু তানভীর ইফতেখার দিহানকে একমাত্র আসামি করে মামলা করেন নিহতের বাবা। তার বডি থেকে নমুনা সংগ্রহ করেছি, DNA প্রোফাইলিংয়ের জন্য পাঠাইছি। যদি DNA রিপোর্ট আসে তখন বলা যাবে এটা গ্যাংরেপ হয়েছে কিনা। তার যোনিপথে এবং তার পায়ুপথে যে ইনজুরিগুলো ছিল, এই ইনজুরিগুলো ছাড়া বডিতে আর কোথাও আমরা ইনজুরি পাইনি। আজকের ঢাকার বিজ্ঞ CMM আদালতের মাননীয় বিচারক জনাব মামুনুর রশিদের আদালত তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন এবং জবানবন্দি গ্রহণের শেষে তাকে CW মূলের জেল হাজতে প্রেরণের জন্য আদেশ করেন। রাজধানীর কলাবাগানে শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি প্রগতিশীল ছাত্র সংগঠন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ এই ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বক্তারা বলেন, নারী এখনও কোথাও নিরাপদ নয়, এমনকি সহপাঠীদের সাথেও না। আর ধর্ষকের সঠিক বিচার না হওয়ার কারণেই বাড়ছে ধর্ষণ, হত্যার মতো ঘটনা। অভিযুক্ত দিহানের সর্বোচ্চ সাজা দাবি করে ছাত্র সংগঠনগুলো। এদিকে সুরথাল রিপোর্টে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন রমনা জোনের ডিসি সাজ্জাদ হোসেন। দিহান জোরপূর্বক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ করেছে নাকি সম্মতিক্রমে যৌনকর্ম করেছে তা ফরেনসিক ও সোয়াব টেস্টের পর জানা যাবে বলেও জানান তিনি। তবে এই ঘটনায় গ্রেপ্তার দিহান মেয়েটির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পুলিশকে জানিয়েছে। তাদের পারস্পরিক যে সম্পর্কের ভিত্তিতে এবং সম্মতির ভিত্তিতে মেলামেশা হয়। মেলামেশার পরে এটা হচ্ছে ওভার ব্লিডিং হয়। এই ব্লিডিংয়ের কারণে সেন্সলেস হয়ে যায়, তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়েছে। মূলত এইটুকুই, কিন্তু এই অংশ আমরা পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষ যে তার ভ্যাজাইনাল সোয়াব নেওয়া হয়েছে, সেটা দিয়ে প্রমাণ করবে যে তাদের দৈহিক মেলামেশা হয়েছে কিনা। নাটোরে চাচাতো বোনকে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তির কাগজপত্র জমা দিতে এসে অফিস সহকারীর হাতে যৌন নিপীড়নের শিকার হন এক কলেজ শিক্ষার্থী। ঘটনা 1.5 লাখ টাকা দিয়ে মীমাংসা করানোর অভিযোগ উঠেছে নাটোরের এক কলেজের অধ্যক্ষ আর সহকারী অধ্যাপকের বিরুদ্ধে। ঘটনাটি গত বছরের 28 ডিসেম্বর। পরে প্রধান অভিযুক্ত অফিস সহকারী রেজাউল করিমকে আটক করে মামলা দিয়েছে পুলিশ। তোমরা ওজন মাপে, একাই ওজন মাপে আছে, ওইটার পর সেই আমরা দাঁড়াইছি আর ডাইরেক্ট গায়ে হাত দিছি। 1.5 লাখ টাকা জরিমানা আছে না ভাই, এই বিষয়ে আমার তো জানাই নেই, আমি জানি না এই বিষয়টা। এগুলো যখন ওই আদালত চত্বরে গড়াবে তখন মেয়েটাকে বিয়ে করানো তাদের সমস্যা হয়ে যাবে। এটা তো ওই অভিভাবকের সম্মতিক্রমে করতে হবে, না হলে আমরা যদি বাদী বিবাদী বা কোনো কিছু বিষয় না কোনো কিছু ঘটে থাকে, যদি কারো কিছু না থাকে, আসলে আমাদের সে থাকে কেন বা আপনাদেরই থাকবে কেন? এরকম শিক্ষকের এরকম শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কোনো এখতিয়ার নেই। স্কুল কলেজের ভিতরে যদি মেয়েরা নির্যাতনের শিকার হয় তাহলে আমরা কিভাবে স্কুলে দেব বলে? স্কুলের সভাপতি, প্রিন্সিপাল ছিল, আর 2 শিক্ষক ছিল, আর হচ্ছে আমার হাতিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ছিল। এরা বসে বিষয়টা নিষ্পত্তি করেছে। পরে শুনছি যে ক্যাম্পে লেখাপড়া করে নিছে। মেসেজটা আমরা পাওয়ার সাথে সাথে আমরা তাকে গ্রেফতার করি এবং ঘটনার সত্যতা পাওয়ার কারণে তার বিরুদ্ধে আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করি, তাকে গ্রেফতার করা হয়েছে। অর্থ পাচারে অভিযুক্ত PK হালদারের বিরুদ্ধে অবশেষে রেড অ্যালার্ট জারি হলো। বাংলাদেশ পুলিশের জাতীয় কেন্দ্রীয় ব্যুরো NCB আবেদনের ভিত্তিতে এই অ্যালার্ট জারি করল ইন্টারপোল।
পিকে হালদারের বিরুদ্ধে প্রায় ৩৫০০ কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। পিকে সহ ৪৩ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিরুদ্ধে বেশ কয়েকজন বান্ধবীর অ্যাকাউন্টে টাকা রাখার তথ্যও পায় দুদক। তার সম্ভাব্য লোকেশন উল্লেখ করে দিয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের যে মামলা এবং অপরাপর যে অভিযোগ রয়েছে তা সুনির্দিষ্টভাবে আমরা উল্লেখ করে দিয়েছি এবং আমাদের আবেদনটি ইন্টারপোলের একটি বিশেষ কমিটি পর্যালোচনা করেছে, করে সেই পর্যালোচনার সাপেক্ষে আজকে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন না ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক টুইট বার্তায় এমন ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ঘোষণা অনুযায়ী তিনি অভিষেক অনুষ্ঠানে যোগ না দিলে এটি হবে দেশটির ১৫০ বছরের ইতিহাস রীতি ভাঙার নতুন ঘটনা। এর আগে কংগ্রেসে উভয় দলের আইন প্রণেতাদের ক্ষোভের মুখে সুর বদলেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পরদিন ভিডিও বার্তায় জো বাইডেনের বিজয়ও মেনে নেন তিনি, বলেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন। মার্কিন কংগ্রেসে নেক্কারজনক বেআইনি হামলা এবং সহিংসতায় আমি ক্ষুব্ধ। হামলাকারীরা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে কুলসিত করেছে। আইন ভাঙার মূল্য দিতে হবে তাদের। কংগ্রেস এরই মধ্যে ফলাফল চূড়ান্ত করেছে। ২০ জানুয়ারি নতুন প্রশাসনের অভিষেক। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরই এখন আমার মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনায় প্রাণ গেল এক পুলিশ সদস্যের। এ নিয়ে বুধবার রাতের সংঘাতের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। ট্রাম্প সমর্থকদের ঠেকাতে গিয়ে আহত হন ব্রায়ান সিকনিক নামের ওই কর্মকর্তা। কংগ্রেসের তাণ্ডবের পর এখনও থমথমে অবস্থা ওয়াশিংটন জুড়ে। ২০ জানুয়ারি জো বাইডেন শপথ নেওয়া পর্যন্ত বাড়ানো হয়েছে জরুরি অবস্থার মেয়াদ, বাড়ানো হয়েছে কমান্ডো পুলিশ, সোয়াট ও ন্যাশনাল গার্ডের সংখ্যা। ওয়াশিংটনের মেয়র জানিয়েছেন ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে। এদিকে ক্যাপিটল হিলে হামলায় উস্কানি দেয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের দাবি উঠেছে যুক্তরাষ্ট্রে। মেয়াদ পূর্ণ হওয়ার মাত্র ১৩ দিন বাকি থাকতে তাকে অপসারণে কংগ্রেসে চিঠি দিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ট্রাম্পকে সরিয়ে দায়িত্ব নেওয়া উচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের। গণতন্ত্রের আলোকবর্তিকা হিসেবে পরিচিত ক্যাপিটল হিল, তার উপর হামলা ন্যাক্কারজনক। এর মাধ্যমে ট্রাম্প সমর্থকরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করল। সহিংসতার মাধ্যমে তারা ১৬ কোটি মানুষের ভোটাধিকারকে অসম্মান জানিয়েছে। মন্ত্রিসভার প্রতি প্রশ্ন, আগামী ১৩ দিন কি আপনারা ভয়াবহ এই মানুষটিকে সহ্য করবেন? ২৫তম সংশোধনীর প্রয়োগ ঘটিয়ে এবার অযোগ্য প্রেসিডেন্টকে অপসারণের সময় এসেছে। ট্রাম্প যে মানসিকভাবে অসুস্থ সেটা স্পষ্ট করেছেন তিনি। সুতরাং একটাই পথ খোলা, অভিশংসন। টুইটার অ্যাকাউন্ট ফিরে পেলেও অনির্দিষ্টকালের জন্য ফেসবুক, ইনস্টাগ্রামে নিষিদ্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১২ ঘন্টা নিষিদ্ধ থাকার পর টুইটার অ্যাকাউন্ট ফেরত পেয়েই নতুন ভিডিও প্রকাশ করেন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে রয়েছে তার ৯ কোটির মতো ফলোয়ার। তবে ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ এক পোস্টে জানিয়েছেন ২০ জানুয়ারি জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান পর্যন্ত ২ সপ্তাহ বন্ধ থাকবে ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট, একই সাথে ইনস্টাগ্রামও। ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ক্ষুব্ধ হতবাক সাধারণ মার্কিনীরা। সহিংসতার জন্য নিরাপত্তা বাহিনীর নির্লিপ্ততাকে দায়ী করছেন অনেকে। এদিকে গণতন্ত্রের রোল মডেল হিসেবে পরিচিত দেশে এমন তাণ্ডবের নিন্দা অব্যাহত আছে বিশ্বজুড়ে। রাজনৈতিক নেতাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু ট্রাম্প তার সমর্থকদের সঠিক বিষয়টি বোঝাতে পারেননি, যার ফলাফল মার্কিন কংগ্রেসের ওপর ইতিহাসের সবচেয়ে ঘৃণ্যতম হামলা। কর্মী সমর্থকদের প্রভাবিত করার জন্য একজন রাজনীতিকের বক্তব্য হওয়া উচিত, সহিংসতা থেকে দূরে থাকুন, মানুন গণতান্ত্রিক কাঠামো। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প জঘন্য নজির স্থাপন করলেন। এই হামলা নিঃসন্দেহে রাজনীতিকদের জন্য সতর্কবার্তা। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নিজের প্রশাসনের অ্যাটর্নি জেনারেল চূড়ান্ত করলেন হবু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার মেরিক গার্ল্যান্ডকে পরিচয় করিয়ে দেন বাইডেন। তাকে মার্কিন বিচার বিভাগের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি হিসেবে আখ্যা দেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আপিল কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মেরিক গার্ল্যান্ড। ৬৮ বছর বয়সী গার্ল্যান্ডকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা অ্যাটর্নি হিসেবে নিয়োগ দিয়েছিলেন, তবে সেই প্রস্তাব আটকে দেন রিপাবলিকান আইন প্রণেতারা। ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ১৬ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৭৮৫ জন। মৃত ১৬ জনের মধ্যে ১৩ জন পুরুষ। মহামারীতে এ পর্যন্ত দেশে প্রাণহানি ৭,৭৩৪।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,681 জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,20,690। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 833 জন। মোট সুস্থ 4,65,279। সময় মতোই বাংলাদেশ করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী দাবি করেন, ভ্যাকসিন নিয়ে গুজব ছড়াচ্ছে একটি মহল। গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানান তিনি। এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, অহেতুক কোনো গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে মামলা বা হয়রানি হলে সরাসরি হস্তক্ষেপ করবেন তিনি। একটি ভুল সংবাদের প্রেক্ষিতে বিভ্রান্তি তৈরি হয়েছিল। সেই বিভ্রান্তি সিরাম ইনস্টিটিউট নিজেরা বিবৃতি দিয়ে গণমাধ্যমে কথা বলে সেটি নিরসন করেছে। একই সাথে ভারতের স্বাস্থ্য সচিবও নিশ্চিত করেছে চুক্তি অনুযায়ী যথাসময়ে করোনা ভ্যাকসিন বাংলাদেশে আসবে। করোনা মহামারীর কারণে প্রায় 10 মাস ধরে বন্ধ স্কুল কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। অনুষ্ঠিত হয়নি কোনো পরীক্ষাও। শিক্ষার্থী থেকে অভিভাবক সবার মাঝেই হতাশা। তাদের প্রশ্ন, সব কিছু স্বাভাবিক নিয়মে চললে শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ থাকবে? আর শিক্ষাবিদরা মনে করেন, এভাবে চলতে থাকলে বাড়বে শিক্ষার্থী ঝরে পড়ার হার। তাই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম শুরুর পরামর্শ তাদের। সপ্তাহে 1 দিন বা 2 দিন এবার রাখলে ভালো হয়। জগতে সবকিছুই কিন্তু চলতেছে। বাসায় থাকতে থাকতে এত ফেড আপ হয়ে গেছে। ক্লাস হলে আমাদের জন্য ভালো হতো, কারণ অনলাইনটা আসলে বাচ্চাদের জন্য এত ইফেক্টিভ না। বিদ্যালয় সে ছাত্ররা এখানে থাকতে পারতেছে না, হলে থাকতে দিত তাহলে আমাদের বেশি ভালো হতো। হলে থাকার মাধ্যমে আমাদেরকে পরীক্ষাটা নেওয়া হয়, সেটাই মঙ্গল হবে আমাদের জন্য। পরীক্ষামূলকভাবে প্রথমে বড় বয়স যাদের তাদেরকে খুলে দিয়ে ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা শিশু শ্রেণী খুলতে পারি। আমরা অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধ করে রাখার এটা একদিক দিয়ে জনস্বাস্থ্যের জন্য ক্ষতি, মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতি। পর্যায়ক্রমে ট্রায়াল বেসিসে খুলে দেখা দিতে পারে পরিপূর্ণ নিশ্চয়তা এবং জৈব নিরাপত্তা তোমার বিধান করেই কিন্তু স্কুলটা খুলতে হবে। হোল সোসাইটির মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে এবং শঙ্কা বিরাজ করছে। করোনা ভাইরাসে মোট প্রাণহানি 19 লাখ ছাড়ালো। বৃহস্পতিবার 24 ঘন্টায় এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখাচ্ছে বিশ্ব। 14,728 মৃত্যুতে মোট প্রাণহানি 19,08,000 ছাড়িয়েছে। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 8,20,000 মানুষের শরীরে। বৃহস্পতিবার শুধু যুক্তরাষ্ট্রেই মৃত্যু হয়েছে 4,134 জনের। দেশটিতে মোট প্রাণহানি 4.25 লাখের কাছাকাছি। দিনে প্রায় 1,500 মৃত্যু হয়েছে ব্রাজিলে। 2 লাখ ছাড়ালো লাতিন দেশটির মোট প্রাণহানি। নতুন করে করোনা সংক্রমণের শঙ্কায় লকডাউন করা হলো চীনের উত্তরাঞ্চলীয় শহর শিজিয়াঝুয়াং। পুরোপুরি ঘরবন্দি 1,10,00,000 বাসিন্দা। স্থগিত করা হয়েছে বাইরের শহরগুলোর সাথে সড়ক যোগাযোগ এবং বিমান চলাচল। বন্ধ সব স্কুল কলেজ। বৃহস্পতিবার 120 অধিবাসীর শরীরে কোভিড-19 শনাক্ত হওয়ায় শক্ত পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। বাধ্যতামূলক প্রত্যেকের নমুনা পরীক্ষার জন্য বসানো হয়েছে 5,000-এর বেশি কেন্দ্র। আগামী কয়েকদিনের মধ্যেই করোনার ভ্যাকসিন গণহারে ব্যবহারের অনুমতি দেবে ভারত, এমনটি জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। শুক্রবার দেয়া বিবৃতিতে তিনি বলেন, ভ্যাকসিন কার্যক্রমের মহড়ার সুফল মিলতে শুরু করেছে। যে কোনো মুহূর্তে শুরু হবে টিকাদান কর্মসূচি। প্রাথমিকভাবে জরুরি ভিত্তিতে করোনার টিকা দেওয়ার কথা বলা হলেও দ্রুতই তা গণহারে ব্যবহারের অনুমতি দেয়া হবে। জরুরি ব্যবহারের ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছেন ফ্রন্টলাইনার্স এবং বয়স্ক নাগরিকরা। এবার উইন্ডিজ দলে করোনার থাবা। করোনা পজিটিভ হয় বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন উইন্ডিজ অলরাউন্ডার রোমারিও শেফার্ড। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন কিয়ন হার্ডিং। স্কোয়াডের বাকি সদস্যদের ফল নেগেটিভ এসেছে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ক্রিকেটারদের কোভিড টেস্ট করা উইন্ডিজ বোর্ড। নিজের শহর গায়ানায় করোনা পরীক্ষা করিয়ে পজিটিভ হন শেফার্ড। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন 24 বছর বয়সী আনক্যাপ পেসার হার্ডিং। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে অংশ নেওয়া বিদেশি অ্যাথলেটদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হলো, যেখানে ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, ইউক্রেন, মরক্কো, নেপাল, মালদ্বীপ, পাকিস্তানের সাফরানার সহ মোট 37 জন বিদেশি দৌড়বিদ অংশ নেবেন। ফুল ম্যারাথনে পুরুষ ও নারী বিদেশি এলিট বিভাগে চ্যাম্পিয়ন পাবেন $15,000, রানার আপ $10,000 আর তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে $5,000। হাফ ম্যারাথনে সাফ এবং দেশি দৌড়বিদদের মধ্যে চ্যাম্পিয়ন 5 লাখ, রানার আপ 4 লাখ আর তৃতীয় স্থান অর্জনকারী পাবেন 3 লাখ টাকা। 10 জানুয়ারি আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হবে ম্যারাথন। ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারে অলরেডি আমরা ইনক্লুড করেছি যাতে প্রত্যেক বছর 10 জানুয়ারি করা যায়।
এবার আমরা যদি সুন্দর মতো করতে পারি, আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যদি নির্দেশনা দেন প্রত্যেক বছর 10 জানুয়ারি এভাবে করার জন্য ইনশাআল্লাহ আমরা করতে প্রস্তুত আছি। For Sunday marathon, for now I can't say anything, but I am going to do my best. My best time in marathon is 2 hours 7 minutes, and I like to be here. It is my last time to be Bangladesh. বিএনপি জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে মিথ্যাচারে মানুষকে বিভ্রান্ত করছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে বিএনপি নেতাদের অসত্য বক্তব্যের জবাবে শুক্রবার এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, দেশের মানুষ আর বিএনপির অপশাসনের মৃত্যু উপত্যকায় ফিরে যেতে চায় না। ওবায়দুল কাদের বলেন, করোনা নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাই সত্য, সেটা বাস্তবে প্রমাণ করে দেখাবেন তিনি। বিএনপি জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে সরকারের উন্নয়নের সুফল থেকে জনগণকে বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ওবায়দুল কাদেরের এই প্রতিক্রিয়া যে বক্তব্যের প্রেক্ষিতে সেটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ দিয়েছেন। তিনি বলেছেন এর আগে যে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন। দেশবাসী এই ভাষণ প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন তিনি। শুক্রবার দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে রিজভী আহমেদ বলেন, দেশে দুর্নীতি, দুঃশাসন ও ভোট চুরির মহোৎসব চলছে। তিনি বলেন, দেশে করোনা রোগীদের জন্য ন্যূনতম চিকিৎসা নেই, অথচ টিকা নিয়ে তালবাহানা ও মিথ্যাচার করছে সরকার। তার এই বিভ্রান্তিকর ও দুরভিসন্ধিমূলক ভাষণ অন্তঃসারশূন্য কথামালা ফুলঝুরি ছাড়া আর কিছুই নয়। প্রধানমন্ত্রী দেশের তথাকথিত উন্নয়ন, মানুষের জীবনমান বৃদ্ধি, অর্থনৈতিক অগ্রগতি, স্বাস্থ্য খাতের ইতিবাচক পরিবর্তন, আইনের শাসন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান সহ যেসব বক্তব্য দিয়েছেন তা মিথ্যাচারের কালো দলিল। শুরু হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। শুক্রবার জুমার নামাজের পর গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী। করোনার কারণে জমায়েত এড়িয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। চসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন। মাঠে আছেন 250-রও বেশি কাউন্সিলর প্রার্থী। 27 জানুয়ারি ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার 19,38,706 জন। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এসব সন্ত্রাসী এবং মাদক যারা সেবন করে এবং মাদক ব্যবসায়ী যারা আছে আমাদের যুব সমাজকে নষ্ট করছে, তাদেরকে নির্মূল করতে হবে। সামনে 27শে জানুয়ারি আপনারা আপনাদের ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আপনারা সবাই ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। পুলিশ বাহিনীর ভেতরে থাকা অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। শুক্রবার দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় কথা বলেন তিনি। বল নয়, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে পুলিশকে অপরাধীদের মোকাবেলা করার আহ্বান জানান আইজিপি। করোনা পরিস্থিতিতে মাঠে থেকে কাজ করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান র্যাব মহাপরিচালক। শনিবার সকালে ক্র্যাব নির্বাচনের ভোট গ্রহণ। আমরা আমাদের সমস্ত ভালো কাজে সাংবাদিক বন্ধুদের উৎসাহ চাই, এবং আমাদের যদি কেউ কোনো খারাপ কাজ করে, আমরা যদি কোনো খারাপ কাজ করি, সেটাও আপনারা ফ্যাক্ট, বস্তুনিষ্ঠ ফ্যাক্ট তুলে ধরবেন এবং তুলে ধরে আপনাদেরকে সবসময় এইটাকে স্যালুট করি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে ঝুঁকি নিয়ে নিজেদের দায়িত্ব পালন করে থাকেন, ঠিক একইভাবে আমাদের সাংবাদিক বন্ধুগণও তাদের দায়িত্ব পালনের জন্য অনেক ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করে থাকেন, এবং যার প্রমাণ ওনারা রেখেছেন। রাজধানীর খিলগাঁও তালতলার বি ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে সাপের বিষ চোরাচালান চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দুপুর 12:30টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব 12। ওই সময় প্রায় 85 কোটি টাকা মূল্যের সাপের বিষ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। র্যাব জানায়, ফ্রান্স থেকে আনা এসব সাপের বিষ অন্য কোনো দেশে পাচারের জন্য ঢাকাকে রুট হিসেবে ব্যবহার করা হচ্ছিল। মোট 12 পাউন্ড সাপের বিষ, 6টি টেস্টিং কিট, আন্তর্জাতিক ম্যানুয়াল সহ এই পাচারকারী চক্রের সদস্যকে গ্রেফতার করা হয় বলেও জানায় তারা। জব্দকৃত বিষগুলো তরল, ক্রিস্টাল ও পাউডার ধরনের ছিল। এই বিষের সঙ্গে যে ম্যানুয়াল পেয়েছি সেই ম্যানুয়াল অনুযায়ী এটা ফ্রান্সের তৈরি। যেহেতু এটা ফ্রান্সের তৈরি, তার মানে ফ্রান্স থেকে বাংলাদেশে এসেছে, বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করা হবে। তো আমরা যে পরিমাণ সাপের বিষ ধরেছি এটা 12 পাউন্ডের মতো হবে,
এবং এখানে লিকুইড ছাড়াও ক্রিস্টাল এবং পাউডার ফর্মেরও রয়েছে। এটার মোট মূল্য আনুমানিক 85 কোটি টাকা। কক্সবাজারের টেকনাফে লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগর সাপটি পাহাড়ি এলাকায় অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ওয়াইকং রেঞ্জের শামলাপুর এলাকায় 11 ফুট লম্বা সাপটি ছেড়ে দেয় বন বিভাগ। কর্মকর্তারা জানান, বুধবার সকালে শামলাপুর পুরানপাড়া গ্রামের একটি বাড়িতে অজগর সাপটি পাওয়া যায়। খবর পেয়ে বন বিভাগের লোকজন সাপটি উদ্ধার করে। এর আগে গেল মাসেও লোকালয়ে একটি অজগর সাপ পাওয়া যায়। কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে বিষাক্ত পটকা মাছ খেয়ে প্রায়শই ঘটছে মৃত্যুর ঘটনা, অথচ জনসচেতনতার অভাবে বিষাক্ত এই মাছ খাওয়া বন্ধ করছে না হাওড়বাসী। এই মাছের শরীরে আছে প্রাণঘাতী টেট্রোডোটক্সিন, যার মানে একটি মাছের বিষক্রিয়াতেই মৃত্যু হতে পারে অন্তত 30 জনের। মৎস্য বিভাগের তথ্য মতে পটকা মাছের সবচেয়ে বিষাক্ত অংশ যকৃৎ, চামড়া আর ডিম্বাশয়, যা বিশেষ পদ্ধতিতে অপসারণ করে খেতে হয়। সম্প্রতি পটকা মাছ খেয়ে স্বামী স্ত্রী সহ 3 জনের মৃত্যুর পর নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন। এখন কালে যে মানুষ মারা যায় কথা আমরা কেউ বলে না। পটকা মাছের যে বিষাক্ত সায়ানাইড যে অধিকতর 1000 গুণ বেশি বিষাক্ত যে বিষটি রয়েছে, সেটি মানুষের শ্বাসকষ্ট তৈরি করে এবং প্যারালাইসিস করে, সেই কারণে মৃত্যুবরণ করে। এই মাছটা যেন জেলে সম্প্রদায় বা যারা মানুষেরা যারা বাজারে যারা না ওঠে, এই জন্য আমরা প্রচারণামূলক ব্যবস্থা করে নিয়ে যাচ্ছি। উপজেলা মৎস্য কর্মকর্তা তার অফিসের লোকজনের মাধ্যমে প্রধান বাজার তারা অভিযান চালাচ্ছে। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভয়াবহ হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত আবু বকর বশির জেল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার ভোর 5:30 নাগাদ মুক্তি পান তিনি। সাজার মেয়াদ কমিয়ে আনায় 15 বছরের কারাদণ্ডের 2/3 ভোগ করেছেন বশির। 82 বছরের বশির মূলত আল কায়দাপন্থী জামাহা ইসলামিয়া কমান্ডার। ইন্দোনেশীয় গোয়েন্দাদের দাবি 2002 সালে চালানো বালি বিস্ফোরণের মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি। গুয়াতেমালার 110 অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। বুধবার অভিবাসীদের নিয়ে চলতি বছরের প্রথম ফ্লাইট পৌঁছায় গুয়াতেমালা সিটিতে। দেশটির সরকারি তথ্য বলছে, গেল বছর তাদের 45,000-এর বেশি বাসিন্দা বিতাড়িত হয়েছেন যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া অনিশ্চয়তার মধ্যে রয়েছেন অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া এল সালভাদর এবং হন্ডুরাসের বহু পরিবার। কর্পোরেট অ্যামেচার ক্রিকেট 2021-এর শিরোপা জিতেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ফাইনালে তারা সিটি ব্যাংককে 4 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 40 ওভারের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ফাইনাল সেরা ফিরোজ মাহমুদের হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত পায় ব্র্যাক ব্যাংক। শেষ দিকে তারেক হোসেনের ঝোড়ো 49 রানে 9 উইকেটে 238 রান করে তারা। সিটি ব্যাংকের মানস কুমার নেন 5 উইকেট। 239 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাইদুল ইসলামের 70 আর মেজবার 43 রানের জয়ের পথেই ছিল সিটি ব্যাংক। আর শেষ দিকে আলামিন সরকারের 40 বলে 60 রান পরেও 9 উইকেটে 234 রানে থামে তাদের ইনিংস। শেষ ওভারে 3টি রান আউট হওয়ায় শিরোপা হাতছাড়া হয় সিটি ব্যাংকের। হয়তো জাতীয় দলে খেলবেন না, অনেকেই হয়তো জাতীয় দলে খেলার আগেই হয়তো বিভিন্ন জায়গায় চলে যাবেন। তো তারা যেন হারিয়ে না যায়, তারা যেন আরও অনেক দিন ক্রিকেট খেলতে পারেন, এই প্রয়াসেই এই টুর্নামেন্টটা করা। এবং আমরা এখন মনে হচ্ছে যে আমরা অনেকখানি এগিয়েছি এবং এটা অনেক ভালো লাগছে দেখে যে সবাই খুব আনন্দের সাথে এটা উপভোগ করছেন। শুরু হয়েছে ইভ্যালি মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের 5ম আসর। শুক্রবার আসর উদ্বোধন করেন জাতীয় চ্যাম্পিয়ন জুবাইদুর রহমান রানা। মিরপুরের শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে এবারের আসরে অংশ নিচ্ছে 30টি গণমাধ্যমের প্রায় 1.5 শতাধিক সংবাদকর্মী, যেখানে খেলা হচ্ছে পুরুষ একক, দ্বৈত, নারী একক, দ্বৈত আর মিশ্র দ্বৈত ক্যাটাগরিতে। যেখানে যমুনা টেলিভিশনের 6টি দল নিজেদের প্রথম রাউন্ডে জয় পেয়েছে। দ্বিতীয় রাউন্ডে উঠেছে পুরুষ একক, দ্বৈত, নারী একক আর মিশ্র দ্বৈতের ইভেন্টগুলোতে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার। তার শারীরিক অবস্থা গুরুতর হলেও বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। সুইজারল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসা চলছে ব্ল্যাটারের। তার মেয়ে কোরিন ব্ল্যাটার জানিয়েছেন, সেপ ব্ল্যাটারের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, এখন দরকার পর্যাপ্ত বিশ্রাম। 2016 সাল থেকে ত্বকের ক্যান্সার ও হাঁটুর ইনজুরিতে ভুগছেন ব্ল্যাটার। অস্ট্রেলিয়া ভারত তৃতীয় টেস্টের খবর। প্রথম 2 টেস্ট রান না পাওয়া স্টিভ স্মিথের ব্যাট জ্বলে উঠল সিডনি টেস্টে। তার শতকে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ 338 রান।
জবাবে ব্যাট করতে নেমে ভারতের সংগ্রহ 2 উইকেটে 96 রান, পিছিয়ে আছে 242 রানে। ওপেনিং জুটিতে 70 রান যোগ করেন রোহিত শর্মা ও শুভমান গিল। শুভমান 50 রান করে সাজঘরে ফেরেন, আর রোহিতের ব্যাট থেকে আসে 26 রান। এর আগে মার্নাস লাবুশেন করেন 91 রান, তবে দিনের সব আলো কেড়ে নেন স্টিভ স্মিথ একাই। টেস্ট ক্যারিয়ারে 27তম শতক তুলে নেন তিনি, যা বর্তমান সময়ে বিরাট কোহলির সমান সর্বোচ্চ সেঞ্চুরি। অসাধারণ এক ইনিংস থামতে হয় রান আউট। 131 রানে স্মিথের বিদায়ে থামে অজি ইনিংস। নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত 11:30টায় সদরের ফতুল্লা থানাধীন মুসলিমনগর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, হাবিবুল্লাহ ইট বালু টানার কাজ করেন। রাতে শিশু সন্তানের জন্য দুধ কেনা নিয়ে শ্যালক সুমনের সাথে তার ঝগড়া হয়। এক পর্যায়ে শ্যালকের বুকে ছুরিকাঘাত করেন দুলাভাই। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পর সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় অভিযুক্ত দুলাভাই হাবিবুল্লাহকে আটক করেছে পুলিশ। মুন্সিগঞ্জের নিখোঁজের 18 দিন পর হাসান নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গজারিয়া উপজেলার হোসেনদি এলাকায় নিজ বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, শুক্রবার সকালে ডোবা থেকে দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে মরদেহ দেখতে পান তারা। থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর জেলা গণফোরাম সভাপতি ও স্থানীয় গণতন্ত্রী পার্টির ইউনিয়ন সভাপতির জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে জেলার রাওনাট স্কুল মাঠে এই উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান। এ সময় যোগদানকারী নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এরশাদের হাতে গড়া দলটি দিন দিন আরও শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হয় ব্যারিস্টার এস এম কফিল উদ্দিনকে গণসংবর্ধনা দিয়েছে উত্তর মোহরা এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর 5 নং ওয়ার্ডে ব্যারিস্টার এস এম কফিল উদ্দিনের নিজ এলাকা উত্তর মোহরায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন আইন বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার এস এম কফিল উদ্দিন। চালের দাম নিয়ন্ত্রণে আনতে এবং মজুদ ও সরবরাহ বাড়াতে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি বেসরকারি পর্যায়েও চাল আমদানির অনুমোদন দেওয়া হচ্ছে। চাল আমদানিতে সব মিলিয়ে 35% শুল্ক কমিয়েছে রাজস্ব বোর্ড। ব্যবসায়ীরা আশা করছেন শুল্ক কমানো এবং আমদানির খবরে বাজার ঘুরে দাঁড়াতে শুরু করবে। বিক্রেতারা বলছেন, দাম কমবে এ আশায় অনেকে মোকামে যোগাযোগ করছেন না, দোকানে তুলছেন না নতুন চাল, ফলে খুচরা বাজারে দাম স্থির হয়ে আছে। না পারতেছে করতে, না পারতেছে সইতে, মানে এমন একটা পর্যায়ে আছে যেটা একবার বাড়ে ওটা আর কমে না। চাউলের সিজন, কিন্তু এখন চাউলের দাম কমতে আছে না, কমবে কবে? 25 কেজিতে 250 টাকা বেশি, তার মানে 10 টাকা করে কেজিতে। 8 টাকা বাড়লে যদি 9 টাকা কমে তাহলে 1 টাকা কম, কিন্তু দেখা গেছে 8 টাকা বাড়ছে, কমানোর সময় 1 টাকা কমলো, এটা তো কমের মধ্যে পড়ে না। সরকারি এবং বেসরকারি দুইভাবে যদি চলে আসে তাহলে মেইল যে একটা সিন্ডিকেট ছিল, এই সিন্ডিকেটটা হয়তো বা এরকম থাকবে না। আরব দেশগুলোর জোট জিসিসির বৈঠকে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সম্প্রচার বন্ধ করা ইস্যুতে কোনো আলোচনা হয়নি। বিবৃতিতে এমনটি জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। এর আগে 2017 সালে জিসিসির সদস্য সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন এবং মিশর আল জাজিরার কার্যক্রম বন্ধের দাবি জানায়। দেশগুলোর দাবি, আরব দেশগুলোর বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে আল জাজিরা। 737 ম্যাক্স বিমান দুর্ঘটনা মীমাংসায় বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংকে গুনতে হবে $250 কোটি। বৃহস্পতিবার নির্দেশ দেন মার্কিন বিচার বিভাগ। এর পুরো অর্থই যাবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যাত্রী এবং তাদের পরিবারের কাছে। এক বিবৃতিতে বলা হয়, বোয়িংয়ের 737 ম্যাক্স মডেলের বিমান দুর্ঘটনায় কমপক্ষে 346 জনের মৃত্যু হয়। এই ঘটনার পরপরই বিভিন্ন দেশ নির্দিষ্ট মডেলের বিমান নিজেদের আকাশ সীমায় উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি করে। এরপরই বন্ধ থাকে নতুন বিমান নির্মাণ কাজ। অভিযোগ করা হয়, 737 ম্যাক্স মডেলে বেশ কিছু ত্রুটি থাকায় দুর্ঘটনা ঘটেছে। স্টিভেন স্মিথদের বাজে সময় মানে কি 2 টেস্ট, সবশেষ 4 ইনিংসে 10 রান করা স্মিথের ফর্ম নিয়ে ওঠে প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর নিজ শহরে সেঞ্চুরি হাঁকিয়ে দিলেন এই রান মেশিন। ভারতের বিপক্ষে অষ্টমার ক্যারিয়ারে 27তম সেঞ্চুরি করলেন সিডনি টেস্টে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে অন্তত 8 বার চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে অভিষিক্ত ওপেনার উইল পুকভস্কি। এর মধ্যে রয়েছে ফিল হিউজের হন্তারক, শন অ্যাবটের বাউন্সারও।
মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলেছিলেন এক সময়, যে কারণে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হতে একটু দেরি হয়ে গেল 22 বছর বয়সী পুকোভস্কির। তবে অভিষেকেই জানান দিলেন লম্বা দৌড়ের ঘোড়া তিনি। সিরাজগঞ্জের শাহজাদপুরে পিকআপের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের 2 যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছেন 2 জন। সকাল 7:30টার দিকে ঢাকা পাবনা মহাসড়কের পারকোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায় সকালে রংপুর থেকে পাবনায় যাচ্ছিল চিপস বোঝাই একটি পিকআপ ভ্যান। পারকোলায় পৌঁছালে পিকআপ ধাক্কা দেয় ভ্যানটিকে। এতে ঘটনাস্থলেই ভ্যানের 2 যাত্রী নিহত হন। তারা হলেন পারকোলা গ্রামের সালেকা বেগম ও কাজলি খাতুন। আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক পিকআপের চালক হেলপার। জামালপুরে পৌর কাউন্সিলর শাহরিয়ার আলমের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের কাচারিপাড়া কলেজ রোডে মানববন্ধনটির আয়োজন করেন স্থানীয়রা। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহরিয়ার সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির সাথে জড়িত বলে দাবি করেন। তাদের অভিযোগ, গেল বুধবার শাহরিয়ার ও তার সমর্থকরা স্থানীয় এক চাল ব্যবসায়ীর দোকান এবং বাড়িঘরে হামলা চালায়। এ ঘটনায় তার বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পাবনার চাটমোহরে প্রতিবন্ধী এক কিশোরকে বলাৎকারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় বাক প্রতিবন্ধী ওই কিশোরকে একা পেয়ে বলাৎকার করে একই গ্রামের 65 বছর বয়সী ওই ব্যক্তি। এ সময় এলাকাবাসী টের পেলে তাকে হাতে নাতে ধরে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক ও কিশোরকে উদ্ধার করেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। কুড়িগ্রামের ফুলবাড়িতে কবরে আরবি অক্ষরের ছাপ পাওয়া নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। কবরটি এক নজর দেখতে ভিড় জমান শত শত মানুষ। স্থানীয়রা জানান, বুধবার রাতে পশ্চিম পানিমাছকতি গ্রামের ইসমাইল হোসেন মারা যান। বৃহস্পতিবার তাকে দাফনের জন্য পারিবারিক কবরস্থানে নতুন একটি কবর খোঁড়ার কাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খননের এক পর্যায়ে কবরের দুপাশে আরবি হরফে লেখা দেখতে পান তারা। তাদের ভাষ্য, আরবি হরফের চিহ্নগুলো মুছতে গেলে আরও স্পষ্ট হয়ে ওঠে। আমি যে হরফগুলো দেখলাম ইয়াসিন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কবরের পশ্চিম সাইডে ইয়াসিন শব্দটি, ইয়াসিন 2টি অক্ষর ভাসি উঠতেছিল। এটি হক লিমিটেড নতুন পণ্য ডার্ক এবং হোয়াইট চকলেট সহ 3টি ভিন্ন স্বাদের ডাইজেস্টিভ বিস্কিট বাজারে এনেছে। শুক্রবার সন্ধ্যায় খুলনা শহরে বিক্রয় সম্মেলন 2021 আয়োজিত অনুষ্ঠানে ওই 3টি পণ্যের মোড়ক উন্মোচন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক কাজী তৌহিদুজ্জামান এবং ডাইজেস্টিভ বিস্কুটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও মডেল তাসনিয়া ফারিন। আয়োজকরা জানান, গুণগত মানসম্পন্ন খাদ্য ও অন্যান্য সামগ্রী প্রস্তুত করা কোম্পানির অন্যতম লক্ষ্য। নীলফামারী সদরের পুরানা কাছারি থেকে তহসিলদার পাড়া হয়ে আফতাবের মোড় প্রায় 1000 ফুট রাস্তাটি যমুনেশ্বরীর গর্ভে বিলীন হয় প্রায় 15 বছর আগে। দীর্ঘদিনেও এটি পুনর্নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে ওই এলাকার 5 শতাধিক মানুষ। ক্ষেত ব্যবহার করে আসা যাওয়া করছেন তারা। হাসপাতালে রোগী নিতে কষ্টের শেষ নেই। এছাড়া বিপাকে শিক্ষার্থীরাও। বিষয়টি বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ জনপ্রতিনিধিদের। জেলা শহর থেকে আমাদের খুব বেশি দূরত্ব না, তবুও জেলা শহর থেকে যেন আমরা একটা দ্বীপ, বিচ্ছিন্ন জনপদের মতো বসবাস করতেছি। আমার এই এলাকার লোক খুব হতদরিদ্র হয়ে আছে এবং 2-1টা ডেলিভারি যদি হয় আস্তে দিন নিজে নিজে মনে আদা মারা হয়ে যায়। 4-5 জন ঘাট করে নিকিন নাগে। আলু, শাকসবজি, আগাম আবাদ করি, কিন্তু রাস্তাঘাট নদীতে পড়ে যাওয়ার কারণে, বিলীন হওয়ার কারণে আমরা কিন্তু ন্যায্য মূল্যটা পাই না। এই রাস্তাটি মেরামত করার জন্য আমি ইউনিয়ন পরিষদ, নির্বাহী স্যারের কাছে প্লাস পানি উন্নয়ন বোর্ডের কাছে বারবার আমি এটা নিবেদন করেছি। অদ্যাবধি এটা মেরামত করা সম্ভব হয়নি, কিন্তু এই রাস্তাটি মেরামত করা অত্যন্ত জরুরি। স্থানীয়ভাবে লোকজনের সঙ্গে কথা বলে আলোচনার প্রেক্ষিতে সেই সব জায়গায় নদীর খননের জায়গাগুলো নির্ধারণ করব এবং যেসব নদী ভাঙন কবলিত জায়গা আছে, যেসব রাস্তা ভেঙে যাচ্ছে, এসব জায়গা প্রয়োজনে আমরা নদী খননের মাটি দিয়ে ওইসব রাস্তাও আমরা করে দিতে পারবো। নারীদের আত্মরক্ষামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। তারুণ্যের মশাল হাতে, আধার হতে আলোর পথে স্লোগানে নগরীর বন্দর স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে শুক্রবার বিকেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
আলোর মাঝি নামের সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর সিরাজ উদ্দিন। বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের এস রহমান হলে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ঘোষণা করা হয় কমিটি। এ সময় বক্তারা নতুন দায়িত্বপ্রাপ্তদের সংগঠনের নীতি নৈতিকতা মেনে চলার আহ্বান জানান। এছাড়া ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূতিকাগার যাত্রা মোহন সেনের বসতভূমির ওপর ভূমিদস্যুদের থাবার তীব্র নিন্দা জানান বক্তারা। সরকারি এবং বিরোধী দলের আইন প্রণেতাদের মধ্যে ব্যাপক হাতাহাতি হয়েছে ঘানার পার্লামেন্টে। বৃহস্পতিবার অধিবেশন চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অধিবেশন কক্ষে ঢুকে পড়েন বেশ কয়েকজন সেনা সদস্য। ডিসেম্বরে নির্বাচনের পর নতুন পার্লামেন্টে স্পিকার নির্বাচন নিয়ে বিরোধের সূত্রপাত। কয়েকজন আইন প্রণেতা ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে শুরু হয় হাতাহাতি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পরবর্তী অধিবেশন ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নিয়েছে পার্লামেন্ট। বিশ্বের শীর্ষ ধনী হলেন টেসলা এবং স্পেস এক্সের মালিক এলন মাস্ক। বৃহস্পতিবার ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্সের চূড়ায় ওঠেন তিনি। এই ইন্ডেক্সের চূড়ায় উঠে তার মোট সম্পদের পরিমাণ $18,500 কোটি। অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসকে ছাড়িয়ে সবচেয়ে বেশি সম্পদ তার। মাত্র এক বছরে মাস্কের সম্পদ বেড়েছে $160 বিলিয়ন। টেসলার ইলেকট্রিক কারের চাহিদাই এই সম্পদ বৃদ্ধির বড় কারণ। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 2 ক্যাটাগরিতে শুক্রবার ভোর 6টা থেকে শুরু হওয়া এই ম্যারাথনে অংশ নেন 260 জন। পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশ ঘেঁষে তৈরি হওয়া আউটার রিং রোড হয়ে হালিশহর সৈকত পর্যন্ত 10 কিলোমিটার ঘুরে আবারও একই জায়গায় এসে দৌড় সম্পন্ন করেন প্রতিযোগীরা। রানিং ট্রেকের সময় সাগর পাড়ের মনোরম দৃশ্য উপভোগ করেন তারা। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। দারুণ, পাশে তো নদী, আমাদের কর্ণফুলী নদী আছে, তো একটা খুব সুন্দর, আবার এয়ার কোয়ালিটিও ভালো বাতাসের মধ্যে, তো খুব এনজয় করছিলাম পুরো রানিংটা। ফার্স্ট 10 কিলোমিটার খুবই ইজি ছিল কারণ ওয়েদার ভালো ছিল, বাট পরের 10 কিলোমিটার রোদ প্লাস সি সাইডের কারণে আমাদের অনেক প্রবলেম হয়েছে। পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য সচেতনতা, এই দুইটা বিষয়ের উপরে আমরা সবাই আসলে জোর দিতে হবে, কারণ সরকারের একার পক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব না। এই ছিল আজকের সব খবরে। 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের সাথে থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jomuna.tv, facebook/যমুনা টেলিভিশন, youtube/যমুনা টিভি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।